আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বাংলা লিংক বইমেলা প্রতিদিনে। বইমেলার আজকে 13তম দিন। 13তম দিনে এসে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এছাড়া প্রতিদিনই হাজারো মানুষ আসছেন এই বইমেলায় নিজের পছন্দের বই কিনতে, লেখকের সঙ্গে দেখা করতে, তার অটোগ্রাফ সহ একটি বই নিতে। শিশুরাও আসছেন, নানা বয়সী মানুষজন মেলায় আসছেন। আজকে বইমেলা থেকে আপনাদের সঙ্গে নিউজ 24 থেকে যুক্ত আছি আমি শেখ জায়েদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। জায়েদ, আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু বইমেলার 13তম দিন, কিন্তু একই সাথে কিন্তু আজকে মাঘেরও শেষ দিন এবং কালকে কিন্তু বসন্তের প্রথম দিন, মানে ফাল্গুনের প্রথম দিন। কিন্তু আমি মেলা ঘুরে যেটা দেখলাম যে মেলায় কিন্তু এখনও অনেক মানুষ রয়েছেন যারা কিনা বসন্ত আজকেই পালন করছেন। সেক্ষেত্রে কিন্তু মেলা আমাদের অনেক জমে উঠেছে। তো আজকে আমরা বসন্ত সবকিছু মিলিয়ে আমাদের বই মেলার প্রাধান্য পাবে যে বিষয়টি, সেটি হচ্ছে দ্রোহের গ্রাফিতি। কারণ কিছুদিন আগেই আমরা জুলাই গণ অভ্যুত্থান পার করে এসেছি। আমাদের সঙ্গে যুক্ত হবেন দুইজন অতিথি যুক্ত হবেন আমাদের আমরা সঙ্গে। কথা বলবো তাদের সাথে। আচ্ছা, অতিথিদের সঙ্গে কথা বলার আগে যেটি বলতে চাই, এই যে দ্রোহের গ্রাফিতি আমরা নাম দিয়েছি আজকের পর্বের। দ্রোহের গ্রাফিতি আসলে সেই 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, তখনও দেয়ালে দেয়ালে, ফেস্টুনে, পোস্টারে, ব্যানারে এই দ্রোহ ছিল ভাষার জন্য। এবং সেই যে দ্রোহের বীজ বপন হয়েছিল, তারপর 1971 আসলো, 71-এর আগে 69-এর গণ অভ্যুত্থান আসলো, এবং সেই 71-এর পর আবার আমরা যেটি দেখেছি স্বৈরাচার পতনের একটা উপলক্ষ আসলো। এরপর আবার 24-এ স্বৈরাচারের পতন হলো। এই যে দ্রোহ, দেয়ালে দেয়ালে দ্রোহের গ্রাফিতি, লেখকের লেখায় দ্রোহের গ্রাফিতি এবং সাহিত্যকর্মের দ্রোহ, জুলাইয়ের চেতনাটাকে কিন্তু একেবারে সবার মধ্যে বিলিয়ে দেওয়া তো হয়েছে। সব মিলিয়ে স্বাধিকার আন্দোলন এবং বিপ্লব সবকিছুতেই কিন্তু এই গ্রাফিতি একটা বড় অবদান রাখে। এবং আমরা এবারের বইমেলায় কিন্তু বিভিন্ন স্থানে ব্যানারে, পোস্টারে প্রাধান্যটা দেখেছি, দ্রোহের গ্রাফিতি দেখছি আমরা, এবং গ্রাফিতি নিয়ে বইও আছে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। দুজন অতিথির সঙ্গে আপনি একটু পরিচয় করে দিবেন। জি, আমাদের সঙ্গে যুক্ত আছেন জিএম রাজীব হোসেন, যিনি 24-এর গণ অভ্যুত্থান দ্রোহের গ্রাফিতি বইটি লিখেছেন। আপনাকে স্বাগত জানাই। আর আমার ডান পাশে আছেন শাহ মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি বাংলা একাডেমিতে আছেন, একই সঙ্গে তিনি প্রাবন্ধিক এবং লেখক। আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। দুজন অতিথির সঙ্গে আমরা কথা বলতে চাই। আমরা প্রথমে আসতে চাই এই দ্রোহের গ্রাফিতি নিয়ে কথা বলতে চাই। গণ অভ্যুত্থান মাত্র হলো, রক্তের দাগ, রক্তের ঘ্রাণ, রক্তের যে ক্ষত সেটি এখনও শুকোয়নি। এবং গোটা বই মেলা জুড়ে আমরা বিভিন্ন জায়গায় এই গ্রাফিতিগুলোর পোস্টার আকারেও দেখছি বিভিন্ন স্থানে। একই সঙ্গে এই জুলাই অভ্যুত্থানের কে কেন্দ্র করে এই বইমেলায় কিন্তু তিনটি রং, সাদা, কালো এবং লাল, এই তিনটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। রুবা, আপনার মাধ্যমে কথা বলতে চাই জিএম রাজীব হোসেন, তিনি সাংবাদিক, প্রাবন্ধিক, লেখক। তার সঙ্গে জিএম রাজীব হোসেন, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যেটি বলছি যে সবাই সাধারণত দেখা যাচ্ছে যে সাহিত্য নিয়ে, প্রেম ভালোবাসা এগুলো নিয়ে বই লিখে থাকে। আপনার হঠাৎ করে কেন মনে হলো যে এইটা নিয়েই আমাদের লেখা উচিত? এই ভাবনাটা কখন থেকে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে আমাদের জাতীয় জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেমন 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, সর্বশেষ আমরা সংযোজন দেখলাম 24-এর গণ অভ্যুত্থান। এই ঘটনাগুলো কিন্তু আমাদের ইতিহাস পাল্টে দিয়েছে। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, 71 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এরপরে কিন্তু বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন ধাক্কা খেয়েছে বা বাধা এসেছে। তখন মানুষ অনেক সময় প্রতিবাদী হয়ে উঠেছে, কখনো স্বৈর শাসন এসেছে, মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ফ্যাসিজমের বিরুদ্ধে। এবার যেমন আমরা দেখলাম যে আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ঠিক এরকম একটা সিচুয়েশনে গত 16 বছর ধরে আমাদের দেশে যে ধরনের ফ্যাসিজম চলছিল, তার বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই গণ অভ্যুত্থান একদিকে আমরা দেখেছি যে রাস্তায় মানুষ প্রাণ দিয়েছে, ফ্যাসিজমের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ঠিক আরেক দিকে মানুষ এটাকে আমরা এই গণ অভ্যুত্থান থেকে আমরা একই সঙ্গে রাস্তায় প্রতিবাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, একই সঙ্গে আমরা প্রকাশের গণ অভ্যুত্থান আমরা কিন্তু বলতে পারি। কারণ মানুষ এখানে বিভিন্নভাবে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ভাষা, শব্দ, ছবি, কবিতা, গান এগুলো যেন হয়ে উঠেছিল মানুষের প্রতিবাদ প্রকাশের একটা মাধ্যম। ঠিক এইরকমই একটা মাধ্যম গ্রাফিতি। এবং গ্রাফিতি কিন্তু এবার দেখেন আপনি খুব শক্তিশালী গণমাধ্যম
মানে মাধ্যম হয়ে উঠেছিল প্রতিবাদের অনুষঙ্গ হিসেবে। সে কারণেই এবং এই গ্রাফিতির এই যে আপনি বললেন যে মানুষ প্রেম ভালোবাসা নিয়ে আমি কেন বেছে নিলাম, এর ভিতরেও কিন্তু এক ধরনের প্রেম আছে। কেন প্রেম আছে? মানুষের প্রেমটা হচ্ছে কি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা স্বাধীনতা, মানে আমি অবাধে কথা বলতে পারবো, আমি বাক স্বাধীনতা থাকবে, এটাও কিন্তু এক ধরনের প্রেম। তো এই প্রেমটা মানুষ ফুটিয়ে উঠেছে কিসের মাধ্যমে? গ্রাফিতির মাধ্যমে। এটা কিন্তু গণমানুষের ভাষা, গণমানুষ প্রকাশ করেছে তার ভাষাটা গ্রাফিতির মাধ্যমে। এই জন্য এটা একটা হিস্ট্রির পার্ট, আমাদের ইতিহাসের পার্ট 24-এর গ্রাফিতি, 24-এর গণ অভ্যুত্থানে যেটা প্রকাশিত হয়েছে। এই জন্যই আমি মনে করেছি যে এটাকে সংরক্ষণ করা দরকার, এটা একটা ডকুমেন্টেশনের দরকার। কারণ প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা গ্রাফিতি হয়ে উঠেছিল তখন 24-এর গণ অভ্যুত্থানে কোটি কোটি মানুষের কণ্ঠস্বর। কিন্তু আপনি এক একটা ছবি দেখবেন এক একটা প্রতিবাদের স্ফুলিঙ্গ। আপনি যখন সাইদ 2 হাত তুলে সাইদ, আপনার নিশ্চয়ই দেখেছেন যে সাইদ কীভাবে গুলি খেয়ে মারা গিয়েছে। তো ওই ছবিটা, ওই গ্রাফিতিটা যখন একজন সাধারণ মানুষ এঁকেছে, এবং এটা কাঁচা হাতের, অনেক আমার বইয়ে অনেক গ্রাফিতি আছে দেখবেন যে খুব কাঁচা হাত, তারা কিন্তু প্রফেশনাল আর্টিস্ট না, আঁকেনি, কিন্তু তার মানে কি তারা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হিসেবে এই গ্রাফিতিগুলো এঁকেছে। তো সাইদের 2 হাত প্রসারিত করে গুলি খাচ্ছে, এই গ্রাফিতিটা যখন একটা দেয়ালে কাঁচা হাতে প্রফেশনাল আর্টিস্ট না এমন একজন মানুষ আঁকছে, তখন কিন্তু আর একজন উৎসাহিত হচ্ছে, সে কিন্তু দ্বিগুণ উৎসাহে প্রতিবাদে নেমে গেছে। কিন্তু আপনার এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, যে গ্রাফিতিগুলো, এগুলোকে হুবহু দেয়াল থেকে ছবি নেয়া না সে আকারে, মানে সেটি দেখে আঁকা? না, এটা হুবহু দেয়াল থেকে নেয়া। দেয়ালের ছবিগুলো এখানে আমি স্থান পেয়েছে। আপনি দেখবেন আমার গ্রাফিতির কিছু ছবি আছে যে পলেস্তারা খসে পড়ছে, দেখেন এই যে আপনার হাতে যে গণতন্ত্র নিচে দেখেন একটু স্যাঁতছেতে হয়ে গেছে, এটা টোটালি মানে দেয়ালে যেভাবে আছে ঠিক সেইভাবেই ছবি তুলে এই গ্রাফিতির বই করা হয়েছে। একটা বিষয় বলতে চাই, আমরা বিভিন্ন দেয়াল থেকে কিন্তু এর মধ্যে দেখছি যে গ্রাফিতি কেউ মুছে ফেলছেন, Exactly. বা কেউ নিজের দেয়ালটায় গ্রাফিতিটা রাখতে চাচ্ছেন না। কিন্তু আপনার এই উদ্যোগের কারণে এটি আসলে থেকে গেল যে এই ধরনের গ্রাফিতি হয়েছিল, এবং আপনি এখানে উল্লেখ করেছেন আসলে কোন কোন জায়গা থেকে কোন গ্রাফিতিটার ছবি নিয়েছেন। এটি নিঃসন্দেহে অসাধারণ একটি কাজ করেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আরেকজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটু তার সঙ্গে কথা বলতে চাই। দর্শক, আমাদের সঙ্গে আছেন শাহ মোহাম্মদ মনিরুজ্জামান। আমার হাতে আপনার একটি বই আছে, কাল সমুদ্রে আলোর বাণী, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেনকে নিয়ে আপনি লিখেছেন। প্রথমে আপনার কাছে এবারের বইমেলা নিয়ে জানতে চাই, এবারের আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে? নতুন একটি পরিবেশে, নতুন রাজনৈতিক পরিবেশ বলতে পারেন, এবং মানুষজনের মধ্যেও বইমেলা নিয়ে অন্যরকম একটা প্রস্তুতি, অন্যরকম চিন্তাভাবনা, এই সময়ের মধ্যে এই বইমেলাটি আপনার কাছে আয়োজনটি কেমন লাগছে একটু বলুন। জি, সার্বিকভাবে এবারে বইমেলায় আশাব্যঞ্জক সাড়া জুগিয়েছে। আজ মেলার 13তম দিন। যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটা ভিন্ন মাত্রায় এই মেলাটা হচ্ছে। এই মেলায় দর্শনার্থী, গবেষক, লেখকের সমাগম খুবই আশাব্যঞ্জক। অন্যান্য বারের চেয়ে এই মেলায় পাঠক, গবেষকদের যে বই কেনার যে একটা যে আগ্রহ, এটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যে জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বইগুলো তারা বেশি চায়, এবং যে ক্লাসিক বইগুলো তারা পড়তে চাচ্ছে। আপনি গবেষণা করেন, প্রবন্ধ লেখেন, বাংলা একাডেমিতেও কাজ করেন, চাকরি করেন। আপনি কি ধরনের গবেষণা আসলে আপনি করেন একটু যদি বলেন? আমার 2টি বই, কাজী নজরুল ইসলামের উপর 2টি বই এসছে। একটি বইয়ের নাম হলো স্মৃতিকথা, বর্ধমান হাউজে কাজী নজরুল। আমরা জানি যে আমাদের যে বাংলা একাডেমি প্রাঙ্গণে যে বর্ধমান হাউস, এটা একটা ঐতিহাসিক একটা ভবন। এটা রাজনৈতিক দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে, সব দিক দিয়ে এই ভবনে 1926, 27, 28 সালে কাজী নজরুল ইসলাম এসেছিলেন। তখন ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ নামে একটা সংগঠন গড়ে উঠছিল। তাদের দাওয়াতে কাজী নজরুল ইসলাম এই ভবনে উনি থাকতেন। তখন এই ভবনে বাস করতেন কাজী মোতাহার হোসেন, তার অতিথি হিসাবে এখানে থাকতেন উনি। এই ভবনে থেকেই মুসলিম সাহিত্য সমাজের যে অধিবেশন, সেগুলোর তিনি উদ্বোধন করতেন। এই অধিবেশন হতো তখন সলিমুল্লাহ মুসলিম হলের প্রাঙ্গণে। এখানকার স্মৃতিগুলো নিয়ে, এখানকার তার বিচরণ নিয়ে আপনার? জি, আরেকটি বই এসছে, এটা হলো কাজী নজরুলের কারাজীবন। আমরা জানি কাজী নজরুলের বিরুদ্ধে 1923 সালে একটা সেডিশনের মামলা হয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা। এটি পেনাল কোডে 1860-এর 124 ক ধারায়। আনন্দময়ীর আগমনে নামে একটি রাজনৈতিক কবিতা লেখার জন্য তার রাষ্ট্রদ্রোহ মামলাটি হয়েছিল। এই মামলায় উনি হুগলি জেল, প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল এবং বহরমপুর জেলে অতিবাহিত। ওনার কারাজীবনটা আপনি তুলে ধরেন? জীবন এবং মামলার যে বিবরণ এই বইটিতে পাওয়া যায়। এই কারাজীবনে যে সাহিত্য রচনা, সেটিও কি আছে? যে কারাজীবনে বসে যে উনি সাহিত্য রচনা করছেন, যেমন
সমাজবন্দির জবানবন্দি, তারপরে কারার ওই লৌহ কপাট, ভেঙ্গে ফেল করে লোপাট, তারপরে আরও আছে ওইগুলো কারা সাহিত্য নামে একটা চ্যাপ্টার এখানে আছে। আপনার জন্য শুভকামনা। আমাদের আমি জি, যদি একটু যুক্ত রুবার করি প্রশ্ন যে আছে। আপনার তো বেশ কিছু বই এবারের মেলায় এসেছে, তো এই বইগুলোর ভিতরে আর কি মানে কোনটিকে আপনি মনে করেন সময় উপযোগী বা মানুষের কাছে কোন মেসেজ দেওয়ার জন্য আপনি? জি, আমি মনে করি যে কাজী নজরুল ইসলামের উপর যে আমার দুটি বই এসেছে, এই দুটি বই সব সময়ের জন্য উপযোগী। কারণ কাজী নজরুলের কাছে আমরা সব সময় যেতে হয়। যে 24-এর যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে নজরুলের গান কবিতা যুদ্ধাস্ত্রের মতো ব্যবহার হয়েছে। যেমন আমরা দেওয়ালে দেখি যে ওখানে লেখা আছে নজরুলের গান কবিতা এগুলো লেখা আছে। দ্রোহ মানেই কবি নজরুল। ওই যে স্মৃতিকথা বর্ধমান হাউজে নজরুল, ওটা কিন্তু একটা নজরুলের যে প্রেমের এবং সঙ্গীতের যে একটা সম্পর্ক। এখানে বসে নজরুল সেই 1926, 27, 28 সালে উনি যেতেন পুরান ঢাকায় প্রতিভা বসু, যেমন প্রতিভা বসুর ওনার বাড়িতে তার ফজিলুদ্দিনেসা নামে একজন নারী, তার সঙ্গে তিনি প্রেমে জড়িত হয়ে পড়েছিলেন। এরপরে আরও আছে ঢাকা কলেজে সেই সময়কালে নজরুলকে জানতে পারবে আপনার এই বই থেকে, বিশেষ করে নজরুলের কারা জীবন। আর আরেকটি বই হচ্ছে কাল সমুদ্রে আলোর যাত্রী। জি, জি, এই বইটির কে নিয়ে আসলে এই বইটির একটু জিস্টটা যদি সংক্ষেপে আমাদের বলতেন যে এটা কি নিয়ে লেখা? যে এক লাইনে, ডাক্তার জাকির উনি মেডিসিনের একজন দিকপাল চিকিৎসক এবং লিজেন্ড প্রফেসর। উনি বগুড়া এবং রংপুরে তার অনেকগুলো সামাজিক কাজকর্ম রয়েছে। উনি রংপুরে হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলছেন, যেখানে উচ্চ রক্তচাপ স্বাস্থ্য সেবায় রক্তচাপের চিকিৎসা। সম্পর্কিত। আমরা জানি প্রতি 4 জন মানুষের একজনের উচ্চ রক্তচাপ আছে। এই রক্তচাপের কারণে স্ট্রোক, অন্ধত্ব, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর হয় এবং মানুষ অকালে ঝরে যায়। ডাক্তার জাকির নিরলসভাবে এই কাজটি করে যাচ্ছে। এটা পড়লে হচ্ছে ডাক্তার জাকির সম্পর্কে জানতে পারবেন এবং তার কাজ সম্পর্কে জানা যাবে। অনেক ধন্যবাদ জানাই শাহ মোহাম্মদ মনিরুজ্জামান, অনেক ধন্যবাদ জানাই জিএম রাজীব হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের যে এই যে সৃষ্টিকর্ম সেগুলো পাঠকরা ভালোবাসবেন, পাঠকরা পছন্দ করবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি। বইমেলার আজকে 13তম দিন, বাংলা লিংক বইমেলা প্রতিদিন নিউজ 24-এর বিশেষ আয়োজন। আমরা দুজন, শেখ জায়েদ এবং জান্নাতুল ফেরদৌস রুবা আমাদের সঙ্গে আছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির একটু পর আমরা বইমেলায় ঢুকে যাব, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন বাংলা লিংক বইমেলা প্রতিদিন, সঙ্গে আছি শেখ জায়েদ। বইমেলার আজকে 13তম দিন, আমরা বইমেলা ঘুরে দেখার জন্য স্টুডিও থেকে বাইরে চলে এসেছি। একটু কথা বলতে চাই যারা বইমেলায় এসেছেন, পরিবার পরিজন বন্ধু স্বজন নিয়ে অনেকে আসছেন বইমেলায়। এখানে অনেককে দেখতে পাচ্ছি, একটু কথা বলতে চাই। কেমন আছেন? জি আছেন। কোথা থেকে এসেছেন? আমি আসছি শ্রীমঙ্গল কারা থেকে। কারা আসলেন? আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, ফ্যামিলি নিয়ে আসছি। ওয়াইফ নিয়ে আসছি। বাচ্চাদের নিয়ে কি আসা হয়? আগেও আসতেন বইমেলায়? না, এই বছরই প্রথমে এসেছি। কেমন দেখছেন বইমেলা? না, খুব ভালো, জমজমাট। আপনার পরিবারের অন্য সদস্যদের সাথে একটু কথা বলতে চাই। ভালো আছেন? জি, বইমেলা কেমন দেখছেন? কারা কারা আসলেন? আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আজকে আসছি দেখার জন্য। ভালো লাগছে, সুন্দর। এমনিতে বই পড়া হয়? জি, আমি অনেক বই পড়ি। কি ধরনের বই ভালো লাগে? উপন্যাস মেইনলি, সমরেশ, তারপর সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, সবার বই পড়া হয় মোটামুটি। ইভেন যা পাই তাই পড়ি আসলে। তার মানে বাসায়ও বইয়ের ভালো কালেকশন? অনেক বই আছে, জি। আর আমার এই ছেলে খুব ভালো বই একটু আপনার এই দুই সন্তানের সাথে কথা বলতে চাই। তোমার নাম কি মা? আরিশা। কোন ক্লাসে পড়ো? এইটা উঠছে। অষ্টম শ্রেণীতে পড়ো। তোমার এই যে পাঠ্য বই, এগুলোর বাইরে কি ধরনের বই পড়তে ভালো লাগে? ভৌতিক ভালো লাগে, সায়েন্স ফিকশন ভালো লাগে আমার বেশি। মন্তেক মাহমুদের আগে আমার ভূতের গল্প পছন্দ করো? ভয় পাও না? কম পাই, মানে মাঝে মাঝে পাই যদি একটু বেশি হরার হয় তাহলে। স্বপ্নে ভূত আসে? আসে না। তোমার কি ধরনের বই ভালো লাগে? আমার মেনলি সায়েন্স ফিকশনস, থ্রিলার্স, তারপর কমিক্সগুলো ভালো লাগে। এরপর হুমায়ুন আহমেদের যে ছোট গল্প বা আসছে ছোট উপন্যাসগুলো, সেগুলো আমার পছন্দ। আচ্ছা, আজকে কোন বইয়ের জন্য আসছো মূলত? আমি মেনলি আসছি হচ্ছে ইলেমা বেহেরাজের পদ্মজার জন্য, আর হুমায়ুন আহমেদের একটি উপন্যাস নেওয়ার জন্য। আচ্ছা, আর তোমার কোনো বই টার্গেট করে এসেছো? মন্তেক মাহমুদের কমিক্স বইগুলা। আমরা কথা বলছিলাম যারা এখানে আছেন তাদের সঙ্গে, একজন লেখক আছেন, ওনার সঙ্গে একটু সময় কথা বলে আমরা রুবার কাছে যাব। আপনার কি বই প্রকাশিত হয়েছে? তারুণ্য। তারুণ্য। কেন তারুণ্য নিয়ে লেখা? তারুণ্য নিয়ে হচ্ছে আমরা ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে একেবারে 2024-এর এই গণ অভ্যুত্থান পর্যন্ত দেখেছি তরুণদের ভূমিকা। তরুণরা চাইলেই কিন্তু একটা দেশকে পরিবর্তন করতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা দেখি যে তরুণদের প্রায় অর্ধেকই হচ্ছে মাদকাসক্ত বা নানান খারাপ কাজে বিভিন্ন আপনি জুয়া। কি বলতে চেয়েছেন এই বইয়ে? এই বইটিতে যেটি প্রকাশ করতে চেয়েছি সেটি হচ্ছে আমাদের তরুণরা যেন
মানবিক মানুষ হয়, তারা যদি দেশকে ভালোবাসতে পারে বা দেশপ্রেমী হতে পারে, দেশকে ভালোবেসে তারা যদি গাছ লাগায়, মাদকের বিরুদ্ধে কাজ করে, ভালো ভালো কাজ করে, তাহলেই তো আমাদের দেশটি বদলে যায়। অনেক ধন্যবাদ কাউসার আলম সোহেল, আপনার বইয়ের জন্য শুভকামনা। আমরা কথা বলছিলাম একজন লেখকের সঙ্গে, কথা বললাম একটা ফ্যামিলির সঙ্গে যারা বইমেলায় এসেছেন। জান্নাতুল ফেরদৌস রুবা বইমেলার অন্য পাশে আছেন, তার সেখানকার অবস্থা দেখাতে চাই আপনাদেরকে। রুবা, আচ্ছা, শিশুদের জন্য এবারের বইমেলায় আপনার কি মনে হচ্ছে, কোন দিকটা খুব ভালো লাগছে? শিশুদের জন্য আসলে আমরা তো ওইভাবে আসলে বইমেলা পুরাটা ঘুরে এখনো দেখা সম্ভব হয় নাই। এখন বাচ্চাদের জন্য তো এমনি ভালো লেখকদের বই তো আমরা অবশ্যই চাবো, যে তারা মোবাইলের যে আকৃষ্ট হয় সেটা না হয়ে বইয়ের দিকে আকর্ষণ থাকুক, সেটাই তো আমরা চাবো। দর্শক, তথ্য প্রযুক্তির যুগে শিশুরা অনেকাংশেই ঝুঁকে পড়ছে ফোনের দিকে এবং কম্পিউটার সহ অনেক কিছুতে, যেটা তাদের জন্য মানসিক শারীরিক সব রকমের ক্ষতি করছে। সেখান থেকে এই বইমেলা কিছুটা স্নিগ্ধতা তাদের দিচ্ছে, যেখানে তারা বই কিনছে, বই পড়ছে, অভিভাবকদের সাথে ঘুরতে আসছে, সব মিলিয়ে তাদের একটা দারুণ মানসিক বিকাশ হচ্ছে। এবারের বইমেলায় আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। আমার হাতের ডান দিকে বাম দিকে যেদিকে যাচ্ছি বিভিন্ন জায়গায়, এই যে আমরা যে জায়গাটিতে আছি, কথা মেলা, প্রকাশন, সত্যায়ন, আজকাল প্রকাশনী, নানা ধরনের লালন বিশ্ব সংঘ, অনেকেই আছেন এবং বিশেষ করে তরুণ তরুণীদের উপস্থিতি বইমেলায়, বেশিরভাগ তরুণ তরুণীই বেশি আসছেন বইমেলায়। এই একটি স্টল, এটি হচ্ছে সত্যায়ন প্রকাশন। এখানে যদি একটু কথা বলার চেষ্টা করি, যারা বই বিক্রির সঙ্গে, বেচা বিক্রির সঙ্গে যারা আছেন, আপনাদের এখানে আসলে কি ধরনের বই বেশি পাওয়া যায়? আলহামদুলিল্লাহ ভাই, আমাদের এখানে হচ্ছে বেসিক যে বইগুলো আছে এগুলো হচ্ছে ইসলামিক বই। আমাদের এখানে সকল শ্রেণীর মানুষের জন্য বই আছে, আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ। বেচা বিক্রি ভাই আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে, পাশাপাশি আমরা সব থেকে বেশি খুশি এই কারণে যে পাঠকরা আমাদের এখানে আসছেন, বই নেড়েচেড়ে দেখছেন। আমরা পাঠকদের আগমনে সব থেকে বেশি খুশি আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ ভাই। কথা বলছিলাম একটি প্রকাশনের স্টলে, অনেকে আসছেন বই কিনতে, নানা ধরনের বই, কত বিষয়ের যে বই আছে, এটি আসলে পাঠক যারা, দর্শক যারা, তারা জানেন, যার যেটি পছন্দ তারা কিন্তু সেই মতে বই কিনেন। দর্শক, আপনারা জানেন যে কাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। একই সঙ্গে ফেব্রুয়ারি মাস মানেই দ্রোহ, বিপ্লব, বিদ্রোহ, অধিকার আদায়ের মাস, যে সেই সঙ্গে ফাগুন শুরু হচ্ছে, ফাগুনের মাস। তো প্রেম, দ্রোহ সব মিলিয়ে এই মাসটিতে কিন্তু মানুষজনের মধ্যেও যেরকম একটা বিপ্লবী ভাব, প্রেমের ভাব থাকে, আর এইরকম বইমেলার আয়োজন থাকলে সেটি তো আরও ভালো থাকে। রুবা, আপনার কাছে যেতে চাই, আরও দুজনের সঙ্গে কথা বলবেন নিশ্চয়ই। রুবা। দর্শক, এই মুহূর্তে আমরা আরেকজন ছোট দর্শনার্থীকে খুঁজে পেয়েছি, যে কিনা বাবা মার সাথে কিন্তু মেলায় এসেছেন বই পড়তে, বই কিনতে এবং বই খুঁজতে। একটু তার সাথে কথা বলবো। নাম কি তোমার? আমার নাম মিতা মামুন। কি কিনতে এসেছো বই মেলায়? দর্শক, শিশুরাও কিন্তু বেশ আনন্দিত, তারা বই কিনছে। এবং আমি যদি তার অভিভাবকের সঙ্গে একটু কথা বলি, কি বই কিনলো আপনার মেয়ে? ড্রয়িং বই কিনছে। আচ্ছা, কোন বইয়ের প্রতি বেশি আগ্রহ দেখছেন? ড্রয়িং এর বইয়ের প্রতি আগ্রহ বেশি। দর্শক, যেমনটি বলছিলাম যে বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু বইমেলার প্রতি প্রচুর আগ্রহ দেখাচ্ছে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আবার দেখা হবে আগামীকাল। এর মাঝে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।